আমার স্বামীর ফোনের দিকে উকি দিতেই দেখলাম সে এক উলঙ্গ মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। কথা বলছে বললে ভুল হবে। আমি সামনে থাকায় তারা শুধু দুজন দুজনকে দেখছে। তার হাত থেকে ফোনটা টান দিয়ে নিতেই ওই পাশ থেকে কলটা কেটে দিল। আমার স্বামী পরকীয়া করে। এই বিষয়ে আমার সন্দেহ হয়েছিল আমাদের বিয়ের ১ বছর পরেই, কিন্তু তখন আমি ৫ মাসের প্রেগনেন্ট ছিলাম। তাই সবকিছু মুখ বুঝে মেনে নিলাম। আশেপাশের লোকজন এবং আমার পরিবারের সবাইও আমাকে বোঝাতে লাগলো, একবার একটা বাবু হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মেয়েটার এখন ২ বছর চলে। আমার স্বামী একটুও পরিবর্তন হয়নি। ঈদের আগে কোনো শপিং করিনি, কারণ আমার স্বামী গ্রামে যায়নি। তাই ঈদের পরে ঢাকা এসেছিলাম শপিং করতে। স্বামীর বাসায় ছিলাম। শপিং শেষে স্বামীর ছুটি হলে একসাথে গ্রামে যাব। এখানে আসার পরে দেখলাম আমার স্বামী ভোর ৬টায় কাজের উদ্দেশ্যে বের হয়, আর বাসায় আসে রাত ১টায়। এত দেরি কেন হয় এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে সে আমাকে বলে, ঈদের ছুটিতে অনেক কাজ পেন্ডিং ছিল, তাই সেসব কাজ করতে করতে এত দেরি হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারছিলাম না ঈদের ছুটির সাথে রডের দোকানের সম্পর্কটা কি। কারণ রড দিয়ে তো আর মানুষ জামাকাপড় বানায় না যে ঈদের পরেও রডের দোকানে এত চাপ। এত বড় কুকর্ম করতে গিয়ে বউয়ের হাতে ধরা পড়ার পরেও তার চোখে আমি বিন্দু পরিমাণ অনুশোচনা দেখতে পাচ্ছি না। একটু লজ্জাও করতেছে না তার। উল্টো আমাকেই আবোল তাবোল বোঝানোর চেষ্টা করছিল। ওর কোনো কথা না শুনেই ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মারলাম। শুধুমাত্র মেয়েটার জন্য এতদিন সবকিছু চুপচাপ সহ্য করেছিলাম। অনেকদিন থেকেই চাচ্ছিলাম আমি যেন তাকে প্রমাণসহ হাতে নাতে ধরতে পারি। এরপর সে রুম থেকে বের হয়ে গেল। তখন আমার স্বামীর ফোন থেকে ওই মহিলার ইমো নাম্বারটা আমি নিয়ে রেখেছিলাম। রাতের বেলায় ওই মহিলাকে আমি কল করলাম। সে কল রিসিভ করেই আমার ভয়েস শুনে আমাকে চিনতে পারে এবং আমার কলটা কেটে দেয়। এভাবেই সেই রাতটা পার হয়ে গেল। আমার ছোট বোনের বাসাও ঢাকাতে। আমি কল করে আমার স্বামীর বাসায় ছোট বোনকে আসতে বললাম। আমার বোন আসার আগেই আমি আমার বাসার সমস্ত কাজ সেরে ফেললাম। আমার বাচ্চাটার সারাদিনের খাবার রেডি করে দিলাম। আমার বোন আসার পর আমি আমার বাচ্চাটাকে বোনের কাছে রেখে পাশের ফ্ল্যাটে গিয়ে এক ভাবির থেকে তার একটা ভোরকা নিলাম। সে বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই আমি ভোরকাটা পরে তার পিছু নিয়েছি। তার এই বাসা থেকে তার দোকান খুব বেশি দূরে না। যাই হোক, এখানকার আশেপাশের লোকজন আমাকে বলেছে আমি এখানে আসাতে সে বাসায় আসে। এছাড়া সে নাকি বাসায় আসে না। সে আস্তে আস্তে হাঁটছে। আমিও তার পিছু পিছু হাঁটছি। এক পর্যায়ে দেখলাম সে তার দোকানে না গিয়ে দোকানের ঠিক বাম সাইডের গলি ধরে ৭ তলা একটা ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমিও ঠিক তাকে অনুসরণ করতে লাগলাম। আমার স্বামী সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে। আমিও তাকে অনুসরণ করে সিঁড়ি বেয়ে যাচ্ছিলাম। যেতে যেতে এক পর্যায়ে ৫ তলায় গিয়ে সে থেমে গেল। সেখানে ৪টা ফ্ল্যাট ছিল। আমার স্বামী বি নাম্বার ফ্ল্যাটে ঢুকলো। আমিও সেই বাসার সামনে এসে দাঁড়ালাম। এরপর আমার ছোট বোনকে কল করলাম। ওকে বললাম এখানে আসতে। আমার বোন আসলো। ওকে সেই বাসার সামনে দাঁড় করিয়ে আমি থানায় গেলাম। কারণ এখান থেকে থানা খুব কাছে ছিল। এরপর আমি পুলিশ নিয়ে এই বাসায় আসলাম। পুলিশ এসে সেই ফ্ল্যাটের দরজা ভাঙে। এরপর আমরা সবাই মিলে ওই বাসায় যাই। তখন নিজের স্বামীকে ওই অবস্থায় দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সবার সামনেই স্বামীর কলার ধরে তাকে কয়েকটা থাপ্পড় দিলাম। আর ওই মহিলাটা নিজের ইজ্জত বাঁচাতে ব্যস্ত, কারণ তার গায়ে কোনো পোশাক ছিল না। তখন আমাদের সবার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশে ফ্ল্যাটের সব লোকজন ওই ফ্ল্যাটে জড়ো হয়। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, ওনাদেরকে এভাবে ধরছেন কেন? ওনরা তো স্বামী স্ত্রী। ওনারা দুজনেই তো খুব ভালো মানুষ। ১৫ বছর ধরে ওনারা এখানে থাকেন। ওনাদের তো ২টা সন্তানও আছে। এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এসব কথা শুনে পুলিশ চলে গেছে। আমি চুপচাপ বসে আছি। আমার স্বামী যে একজন সাইকো সেটা ওর কথাই বুঝতে পারছি। গ্রামের সবাই ওকে খুব ভদ্র ছেলে বলেই জানে। ঢাকায় এভাবে বিয়ে করে সংসার করছে। এটা জানলে গ্রামের লোকেরা ওকে খারাপ বলবে। সেই জন্য গ্রামে কাউকেই এই কথাটা ও জানাতে চায়নি। এদিকে আমার শাশুড়ি এসবের কিছুই জানতেন না। সে আমাকে আগে থেকেই পছন্দ করে রেখেছিলেন তার ছেলের জন্য। তার ছেলে গ্রামে গেলে তাকে বিয়ে করিয়ে দেয়। আমার স্বামী যেহেতু ভদ্র, তাই সে তার মাকে কিছুই বলতে পারেনি, চুপচাপ বিয়ে করে নেয়। এই সব কথা শুনে আমার আর কিছুই বলার ছিল না। তখন আমার ২ বছরের মেয়েকে তার হাতে বুঝিয়ে দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এমন অনেক ভদ্র মানুষ আছে আমাদের সমাজে, তবে আড়ালে তারা খুবই ভয়ঙ্কর। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।